ইরান আর ইসরায়েলের মধ্যে একটা দীর্ঘদিনের ছায়া যুদ্ধ চলছে, তাই না? মানে ওরা সরাসরি যুদ্ধ করছে না, কিন্তু একে অপরকে পরোক্ষভাবে ঠিকই আঘাত হানছে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে গিয়ে দেখি কেন এই সংঘাতটা এত খতরনাক হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটল যা সবকিছু একেবারে উলটপালট করে দিল। খবরটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে তার নিজের অফিসে হত্যা করা হয়। আর এই একটা ঘটনাই পুরো মধ্যপ্রাচ্যকে যেন একটা গভীর সংকটের মধ্যে ফেলে দেয়। আর এই জবাবটাও এলো খুব তাড়াতাড়ি এবং খুবই ভয়ঙ্করভাবে। প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি আর ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালানো শুরু করে। চারিদিকে একটা যুদ্ধ ভাব তৈরি হয়ে গেল। কিন্তু আসল প্রশ্নটা হলো, হঠাৎ করে পরিস্থিতি এতটা গরম হয়ে উঠল কেন? এই সংঘাতের পেছনের মূল কারণগুলো ঠিক কি? শুধু কি এই একটা ঘটনাই দায়ী, নাকি এর শেকড় আসলে আরও অনেক গভীরে? চলুন সেটাই খুঁজে বের করা যাক। এই যে এত বড় একটা সংঘাত, এর মূলে রয়েছে একটা বড় আতঙ্ক, আর সেটা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ঠিক এই জিনিসটা নিয়ে আমেরিকা আর ইসরায়েল সবচেয়ে বেশি চিন্তিত, আর এটাই এই সংঘাতের একেবারে কেন্দ্রে রয়েছে। তো আমেরিকা আর ইসরায়েলের মূল অভিযোগটা ঠিক কি? তাদের বক্তব্য হল ইরান লুকিয়ে লুকিয়ে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। তারা মনে করে ইরান যদি এই বোমা বানিয়ে ফেলে তাহলে সেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো দুনিয়ার ক্ষমতার যে ব্যালেন্স সেটাকেই নষ্ট করে দেবে, আর তাতে পারমাণবিক যুদ্ধের ঝুঁকিও অনেক বেড়ে যাবে। আচ্ছা, এটাকে কেন এত বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে? দেখুন, এর পেছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, পারমাণবিক শক্তিধর ইরানকে একটা গ্লোবাল থ্রেট হিসেবেই দেখা হয়। বিশেষ করে ইসরায়েল তো এটাকে নিজেদের অস্তিত্বের সংকট বলে মনে করে। আর ঠিক এই কারণেই আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বেশ কয়েকবার হামলাও করেছে। পারমাণবিক কর্মসূচির বিষয়টা তো গেল, কিন্তু এই সংঘাতের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ছায়াযুদ্ধ, যেখানে কেউ সরাসরি মাঠে না নেমে অন্যকে দিয়ে নিজেদের লড়াইটা চালিয়ে যায়। তো এই প্রক্সি গ্রুপ জিনিসটা আসলে কি? মানে ধরুন, একটা দেশ নিজে সরাসরি যুদ্ধ না করে অন্য কোনো বিদ্রোহী গ্রুপকে টাকা পয়সা অস্ত্রশস্ত্র দিয়ে সাপোর্ট করছে নিজেদের হয়ে লড়ার জন্য। এর ফলে তারা সরাসরি যুদ্ধে না জড়িয়েও শত্রুপক্ষের ওপর একটা চাপ তৈরি করে রাখতে পারে। ইসরায়েলের অভিযোগ হল ইরান ঠিক এই কাজটাই করে যাচ্ছে। তাদের মতে ইরান হিজবুল্লাহ, হামাস, হুথিদের মতো গ্রুপগুলোকে ব্যবহার করে ইসরায়েলকে যেন চারদিক থেকে একটা চাপের মধ্যে রেখেছে। আর ইরানের টাকায় চলা এই গ্রুপগুলো সারাক্ষণই ইসরায়েলের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এই জটিল খেলায় কে কার বন্ধু আর কে কার শত্রু সেটাও কিন্তু বোঝা খুব জরুরি, কারণ এই অ্যালায়েন্সগুলোই পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যেমন ধরুন, ইরান তো খোলাখুলিই বলে যে তারা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এখন ভাবুন, যখন কোনো দেশ এরকম একটা কথা বলে আর তার সাথে যদি পারমাণবিক বোমা বানানোর অভিযোগও থাকে, তাহলে পরিস্থিতিটা কতটা গুরুতর হয়ে দাঁড়ায়। ফলে এখানে পরিষ্কার দুটো পক্ষ তৈরি হয়ে গেছে। একদিকে আছে আমেরিকা ইসরায়েল জোট, যেখানে আমেরিকা হল ইসরায়েলের সবচেয়ে বড় সাপোর্টার, সে মিলিটারি সাপোর্টই হোক বা অর্থনৈতিক, আর তাদের দুজনেরই কমন শত্রু হল ইরান। আর অন্যদিকে ইরান মনে করে এই দুই দেশ তার এক নম্বর শত্রু। ইরান চায় এই অঞ্চলে মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ করতে, আর তার জন্য তাদের প্রধান অস্ত্রই হল এই প্রক্সি গ্রুপগুলো। তো চলুন এবার আমরা আবার সেই ঘটনাটাতে ফিরে যাই যেখান থেকে আমাদের এই আলোচনাটা শুরু হয়েছিল। মানে যে একটা স্ফুলিঙ্গ এই দীর্ঘদিনের চাপা উত্তেজনার আগুনে ঘি ঢেলে দিল। তাহলে দেখুন ঘটনাগুলো কিভাবে ঘটল। প্রথমে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের ভেতরে একটা হামলা করল। সেই হামলায় মারা গেলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। আর এর বদলা নিতেই ইরান মিসাইল হামলা শুরু করে দিল। পরিস্থিতি একদম যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গেল। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা এক জায়গায় করি, কি দাঁড়ায়? এই সংঘাতের পেছনে মূলত তিনটি কারণ কাজ করছে। ১. ইরানের পারমাণবিক বোমা বানানোর ইচ্ছা। ২. ইসরায়েলের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ভয়। আর ৩. মধ্যপ্রাচ্যে কে সবচেয়ে ক্ষমতাধর হবে সেই লড়াই, বিশেষ করে মার্কিন প্রভাবের বিরুদ্ধে। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এরকম একটা টালমাটাল অঞ্চলে একটা মাত্র স্ফুলিঙ্গই কি পুরো জায়গায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়? এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যে কোন দিকে যাবে সেটা হয়তো সময় বলে দেবে।